আসেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে অনার্স তৃতীয় বর্ষের দ্বিতীয় অনলাইন ক্লাসটি পরিচালনা করার জন্য আজকে আমি এসেছি শাকিল আহমেদ স্যার। তোমাদের পরিচয় দেওয়ার দরকার নেই, আমাকে কম বেশি সবাই চিহ্ন আসলে। তো আজকে আমি যে বিষয়ে তোমাদের আলোচনা করব, যে পত্রটি আগে বলে নিচ্ছি, সেটি হচ্ছে আধুনিক দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, যেটাকে বলি ফার ইস্ট, দূরপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস। এই কোর্সের আমি যে টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটি হচ্ছে কি, শত দিবসের সংস্কার কর্মসূচি, চীনের শত দিবসের সংস্কার কর্মসূচি। তো এই শত দিবসের সংস্কার কর্মসূচি কি, শত দিবসের সংস্কার কর্মসূচির আওতায় কি কি সংস্কার পদক্ষেপ চীনে গ্রহণ করা হয়েছিল, আজকে মূলত আমরা সেই বিষয়গুলোই দেখব। এবং শেষে এই সংস্কার কর্মসূচির সফলতা কি ছিল বা ব্যর্থতা কি ছিল, এটি কি সফল হয়েছিল নাকি ব্যর্থ হয়েছিল, আমরা সেই বিষয়টি আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংস্কার কথার অর্থ কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। যে শত দিবসের সংস্কার কথাটির অর্থ হচ্ছে বিদ্যমান একটি সিস্টেম, একটি ব্যবস্থা, সেটা রাষ্ট্রীয় ব্যবস্থা বলি আমরা। রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে প্রশাসনিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন যে অর্গানগুলি আছে, বিভাগগুলি আছে, এই বিভাগগুলিতে বিদ্যমান যে ব্যবস্থাটা আছে, এটাকে কিছুটা কাটছাট করে পুরাণকে বাদ দিয়ে নতুন কিছু আনা, জাস্ট এই সংযোজন বিয়োজন, এটাই হচ্ছে সংস্কার। তো চীনের শত দিবসের সংস্কার কর্মসূচি কথাটির অর্থ হচ্ছে শত দিবসব্যাপী বা 100 দিন বসে চীনে 1898 সালে একটি সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, যদিও এটা নেপথ্যে ছিলেন অনেক সরকারি ও বেসরকারি সংস্কারবাদী ব্যক্তিবর্গ। পরবর্তীতে তাদের পরামর্শে রাষ্ট্রীয় উদ্যোগে চীনা সম্রাট কিছু অর্ডিন্যান্স বা আদেশ জারি করে এই সংস্কার কর্মসূচিগুলিকে বৈধতা দিয়েছিলেন। তো এগুলি 100 দিন ব্যাপী বসে বা 100 দিন বসে এই সম্রাট 40টি বা থেকে 50টি পর্যন্ত, অর্থাৎ 40 থেকে 50টির মতো আদেশ জারি করে তিনি কিছু সংস্কার কার্যক্রমের বৈধতা দিয়েছিলেন। এই কার্যক্রমটা হচ্ছে শত দিবসের সংস্কার কর্মসূচি। এটাকে যদি আমরা খুব সহজে বলতে চাই, তাহলে এই 1898 সালে কেন এই সংস্কার কর্মসূচিটা আসলো, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। যে চীনের যে সংস্কার কর্মসূচি শত দিবসের, সেটি কেন 1898 সালে হয়েছে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা ঘটনার এই পিছনে যেমন কিছু কারণ থাকে, একইভাবে এই সংস্কার কর্মসূচি গ্রহণের পিছনেও এমন দু একটি ঘটনা ঘটেছিল যেগুলির কারণে সংস্কারবাদীরা ওই সময় এই সংস্কার বাস্তবায়নের জন্য তারা চেষ্টা চালিয়েছিল। এখন সেই ঘটনাগুলি কি ছিল? ঘটনাগুলি ছিল কি, জাপানের সাথে চীনের পরাজয়, অর্থাৎ জাপানের সাথে চীনের পরাজয় 1894-95 খ্রিস্টাব্দে। এখানে দেখা গেছে কি, জাপানের সাথে একটা যুদ্ধে চীনের পরাজয় ঘটে। তো বৃহৎ দেশ চীন, ছোট দেশ জাপানের কাছে পরাজয়ের ফলে চীনের ভবিষ্যৎ নিয়ে অনেকে শঙ্কিত হয়ে পড়েন। এর বাইরে আরেকটা ছিল শিমোনোসেকি চুক্তি। শিমোনোসেকি চুক্তি, এটা ছিল 1895 খ্রিস্টাব্দে। তো একদিকে জাপানের কাছে পরাজয় 1894-95 খ্রিস্টাব্দে, অন্যদিকে শিমোনোসেকির চুক্তির কিছু সন্ধি যেগুলি চীনের জন্য ছিল গ্লানিকর বা লজ্জাজনক। তো এই দুটি ঘটনার কারণে, শিমোনোসেকির চুক্তি এবং জাপানের কাছে পরাজয়, এই দুইটা ঘটনার কারণে চীনের যারা চীনা জাতীয়তাবাদকে লালন করত, চীনের সংস্কার কামনা করতে, এরকম সংস্কারকামী কিছু ব্যক্তিবর্গ তারা উদ্বিগ্ন হয়ে পড়ল। যদি এখন কিছু সংস্কার কর্মসূচি গ্রহণ করে এটাকে বাস্তবায়ন করা না যায়, তাহলে অদূর ভবিষ্যতে বা আগামীতে চীনকে আবারও এরকম কিছু লজ্জাজনক ঘটনার মুখোমুখি হতে পারে। এই কারণে, এই শঙ্কা থেকে চীনের সংস্কারবাদীরা কি করলেন,
তারা চীনের আভ্যন্তরীণ সামাজিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এগুলির ভিতরে বেশ কিছু সংস্কারের দাবি তুলেন। এই দাবির প্রতি আস্তে আস্তে জনসমর্থন বাড়তে থাকে। একটা সময় দেখা গেছে যে চীনের যে সম্রাট ছিলেন তিনিও এই সংস্কার দাবিগুলোকে মেনে তিনি কী করলেন, সংস্কারপন্থীদের দাবিগুলিকে প্রায়োরিটি দিয়ে, অগ্রাধিকার দিয়ে এগুলিকে বাস্তবায়নের জন্য আদেশ জারি করেন। এই আদেশগুলি হচ্ছে 100 দিবসের সংস্কার কর্মসূচি। আমি তোমাদেরকে বলি যে এখানে বলা হলো যে চীনের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য কিছু এবং জাপানের ন্যায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে সরকারের অভ্যন্তরের ও বাইরের বেশ কিছু সংস্কারক চীনে এক আন্দোলনের সূত্রপাত হয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে দুইটা। একটা হচ্ছে চীনের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন, অর্থাৎ যে সিস্টেমটা চলে আসছে প্রাচীন বা সনাতন যে সমাজ ব্যবস্থা চীনে চলে আসছে এটার পরিবর্তন করতে হবে। এবং এটা পরিবর্তন করে সংস্কারবাদীদের দাবি কী ছিল যে জাপানের মতো, জাপান যেমন পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গ্রহণ করে তারা সব দিক থেকে এগিয়ে গেছে চীনের তুলনায়, তো চীনা সংস্কারবাদীরা সেটি বলল যে জাপানের মতো পাশ্চাত্য শিক্ষা দীক্ষা এই ব্যবস্থাটাকে চীনে প্রবর্তন করতে হবে। করলে কি হবে, চীনের মানুষ আধুনিকতার পথে তাদের উত্তরণ ঘটবে। এইভাবে চীনকে পরিবর্তন করতে হবে। যদি না করা যায় তাহলে চীনের সামনে আরও অনেক লজ্জাজনক ঘটনা অপেক্ষা করছে। তো যাই হোক, সংস্কারবাদীদের এই সকল দাবিগুলোর পরিণতি ঘটে 1898 খ্রিস্টাব্দে চীনা সম্রাট কুয়াংশু, মাইন্ড ইট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বারবার বলছি, যেহেতু চীন জাপানের ইতিহাস, এখানে যখন পড়বা এই নামগুলির বানান এবং উচ্চারণটা খুব মনোযোগ সহকারে লিখতে হবে। কারণ চীনা নামগুলি আমাদের যে এশিয়া উপমহাদেশের অন্যান্য দেশের নামের মতো এতটা স্মুথলি উচ্চারণ করার মতো না, একটু ডিফিকাল্ট। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে নামগুলির বানান কি, কোথায় হাইফেন আছে এবং এটার উচ্চারণ কি, এই জিনিসটা মনে রাখতে হবে। তা 1898 সালে চীনা সম্রাট কুয়াংশু তিনি কী করলেন, 40টি বা তারও বেশি কিছু রাজআজ্ঞা প্রচার করেন। কেন? সংস্কারবাদীরা চীনের পরিবর্তনের জন্য যে সকল দাবি উত্থাপন করেছিল এই দাবিগুলোর সপক্ষে সমর্থন জানিয়ে তিনি কিছু আদেশ জারি করেন। এই আদেশগুলি হচ্ছে কি 100 দিনের সংস্কার কর্মসূচি। তাহলে তোমাদের যদি 4 নম্বরে প্রশ্ন আসে যে চীনের 100 দিবসের সংস্কার কর্মসূচি কি, এই জিনিসটা বোঝা যাবে যে জাপানের নিকট যুদ্ধে চীনের পরাজয় এবং ওখানে শিমোনোসেকির যুদ্ধের শর্তাদি, এই দুইটা ঘটনা চীনের যারা সংস্কারবাদী ছিল তাদেরকে গভীরভাবে নাড়া দেয়। এই কারণে তারা চাচ্ছিল চীনের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন করে জাপানের মতো পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির বিকাশ চীনে যাতে ঘটে। তাহলে কি হবে, এই দাবি নিয়ে যদি তারা বাস্তবায়ন করতে পারে তাহলে ভবিষ্যতে চীন নিজের পায়ে দাঁড়াবে, প্রগতিশীলতা, আধুনিক চিন্তা ভাবনা দ্বারা পরিচালিত হবে, তারা সনাতন পদ্ধতিকে পরিত্যাগ করবে। তাহলে কি হবে, চীনও চিন্তা ভাবনার দিক থেকে জাপান বা পাশ্চাত্য দেশগুলির সমকক্ষতা অর্জন করবে। মূলত এটাই ছিল তাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। এখন ওই যে কথাটা বললাম যে সংস্কার কর্মসূচি, এটার পটভূমিটা কী ছিল, মানে কোন গ্রাউন্ডে এটা এসেছিল, সেটার কথাই আমরা বলবো যে শিমোনোসেকির সন্ধি। শিমোনোসেকির সন্ধিটা কী ছিল, এই সন্ধির শর্তাদি এবং চীনের আভ্যন্তরীণ বিভিন্ন ব্যাপারে, এই সন্ধির শর্ত অনুযায়ী চীনের আভ্যন্তরীণ ক্ষেত্রে চীনের বিভিন্ন প্রদেশে পাশ্চাত্যের বিভিন্ন শক্তি কী করলো, যে সন্ধির শর্ত দ্বারা চীনের আভ্যন্তরীণ বিভিন্ন জায়গা পাশ্চাত্য শক্তিবর্গ নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেয়ার একটা বৈধতা লাভ করে শিমোনোসেকি চুক্তির মাধ্যমে। তো নিজের ভূখণ্ড পাশ্চাত্য শক্তি এসে এখানে খবরদারি করবে, এটা চীনের জন্য লজ্জাজনক ছিল। তো এটাই বললো যে নিজ প্রভাবাধীন এলাকা প্রতিষ্ঠার জন্য পাশ্চাত্য শক্তিবর্গ চীনে এসে যে অশোভন দ্বন্দ্ব, চীনের রাষ্ট্রীয় সার্বভৌম অশুভ দ্বন্দ্ব শুরু করলো, ভবিষ্যতে এতে করে এমন হতে পারে যে পাশ্চাত্য শক্তিবর্গ আস্তে আস্তে করে তারা কি করবে, চীনের ভূখণ্ডের বেশির অংশ তারা দখল করে নেবে। তো এই সংখ্যা থেকে প্রথমে এটুক করবে, পরে আস্তে একটু বাড়বে, তারপর আস্তে বাড়বে, এবার বাড়তে বাড়তে একটা সময় হয়তো দেখা যাবে চীনের বেশিরভাগ ভূখণ্ড তারা দখল করে নেবে। এই সংখ্যা থেকে চীনা নেতৃবৃন্দ কী করলো, রাষ্ট্রীয় অখণ্ডতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারে বলে চীনার নেতৃবৃন্দ সংখ্যা বোধ করেন। কেন?
এই যে শিমোনোসেকি চুক্তির শর্তের বলে পাশ্চাত্য শক্তিগুলোকে চীনে ভূখণ্ড নিয়ে যেতে পারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, ওখানে বৈধতা দেওয়া হয়েছে সন্ধির শর্তে। তো এটা তাদেরকে শঙ্কিত করে। এমতো অবস্থায় বেশ কয়েকজন সংস্কারবাদী ব্যক্তি তারা কী করলে চীনকে শক্তিশালী করার জন্য তারা সংস্কার কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করেন, যাতে আস্তে আস্তে পাশ্চাত্য শক্তিবর্গ চীনের এই ভূখণ্ড দখলের মাত্রা বাড়াতে না পারে বা এই ভূখণ্ডটা চীনের অধীনে থাকে। সেজন্য চীনকে শক্তিশালী করার জন্য তারা কি করেন, যে সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। সংস্কারপন্থীদের ভিতরে দুটি ভাগ ছিল, একটি ছিল প্রগতিশীল অংশ আর আরেকটা ছিল চরমপন্থী অংশ। যারা প্রগতিশীল অংশ ছিল তারা ছিল অপেক্ষাকৃত উদার, অর্থাৎ যারা রাষ্ট্রীয়ভাবে যে রাজবংশ এখানে ক্ষমতায় চীনের টিকে আছে, মানচু সরকার, এরাই থাকবে ক্ষমতায়। বরঞ্চ এরা ক্ষমতায় থেকে যদি সংস্কার বাস্তবায়ন করে তাহলে এই প্রগতিশীলদের অন্য কোনো দাবি থাকবে না বা আপত্তি থাকবে না। এই প্রগতিশীল অংশটা তারা চেয়েছিল কি, তারা ফরাসি সম্রাট যে ছিল ওই সময়, রুশ সম্রাট যে মহামূর্তি পিটার দি গ্রেট, সংস্কারের জন্য যিনি রাশিয়ানদের কাছে কিংবদন্তি হয়ে আছেন, সেই পিটার দি গ্রেটের মতো এবং জাপানের যে মেইজি সম্রাট, মেইজি বংশের যে সম্রাট ছিল, তারা জাপানে যে সংস্কার করছিল, এই দুইটার সংস্কারের অনুকরণে চীনের তারা সংস্কার কার্যক্রমকে বাস্তবায়ন করতে চেয়েছিল। অন্যদিকে যারা চরমপন্থী ছিল বা একটু এক্সট্রিমিস্ট ছিল আর কি, বা কট্টরপন্থী ছিল, তাদের লক্ষ্যটা ছিল কি, শুধু সংস্কার বাস্তবায়ন করলেই চলবে না, বরং সে চীন থেকে মানচু সরকারকেই তারা উৎখাত করতে চাচ্ছিল। তার মানে দুইটা পক্ষ সংস্কার চাচ্ছিল। একটা পক্ষ চাচ্ছিল যে সংস্কার বাস্তবায়ন হলে চললো, ক্ষমতা কে আছে দ্যাটস নট ইম্পর্টেন্ট, ওটা কোনো বিষয় না। কিন্তু আরেকটা পক্ষ চাচ্ছিল সংস্কারও করতে হবে এবং মানচু সরকারকেও ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তো এই সংস্কারকামী এখন এখানে আমরা একটু দেখিব যে বস্তুত পক্ষে 1860 সালে চীনের একটা বিপর্যয় এসেছিল, যার ফলে পিকিং কনভেনশন বা পিকিং চুক্তি, চীনের যে পিকিং ছিল রাজধানী, ওই পিকিংয়ে একটা সন্ধি স্বাক্ষর করতে চীন বাধ্য হয়েছিল, যার মাধ্যমে চীনকে বৈদেশিক শক্তির কাছের অনেক শর্ত তাদেরকে মেনে পরাজয় স্বীকার করতে হয়েছিল। সেটাই বলা হলো যে 1860 সালের যে বিপর্যয়, যার ফলে পিকিং কনভেনশন স্বাক্ষর করতে চীন বাধ্য হয়েছিল, সেরকম কোনো বিব্রতকর পরিস্থিতিতে ভবিষ্যতে যাতে চীনকে পড়তে না হয়, সেজন্য চীনের বুদ্ধিজীবী ও রাজকর্মচারীরা অনেকেই পাশ্চাত্য পদ্ধতির শিক্ষা সংস্কারের জন্য সংস্কারের মাধ্যমে চীনকে শক্তিশালী করার পক্ষে মত দেন। মোট কথা হচ্ছে 1860 সালের যে পিকিং কনভেনশন স্বাক্ষর, তারপরে যে শিমোনোসেকি সন্ধি স্বাক্ষর, জাপানের নিকট চীনের পরাজয়, এই সকল জিনিসগুলি যদিও একটা 1860 পরের 34 বছর পরে অন্য দুইটা ঘটনা ঘটলো, এগুলিতে আস্তে আস্তে তারা দেখলো চীনের জনগণ গত 30 বছরে চীনের মর্যাদা, সার্বভৌমত্ব বা আত্মমর্যাদার কথা বলি, এগুলো আস্তে আস্তে ডাউন স্টেজে চলে আসছে বা নিম্নগামী হয়ে যাচ্ছে। অর্থাৎ চীনের মর্যাদা যাতে আরও নিচে নেমে না যায়, সেজন্য তারা কি করলো, যে চীনের বুদ্ধিজীবী ও রাজকর্মচারী বলতে আমরা মন্ত্রী পর্যায়ের যারা আছে, যারা রাজার কাছাকাছি, সম্রাটের কাছাকাছি থাকে, তাদের কথাই বলবো, যে তারা অনেকেই কি করলেন, যে একমাত্র পারে পাশ্চাত্য পদ্ধতির শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে চীনে আধুনিকতা তথা প্রগতিশীলতার সূচনা ঘটাতে হবে, এটা তারা পরিকল্পনা করেন বা এটা তাদের প্রত্যাশা ছিল। 1860-61 খ্রিস্টাব্দে তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে 1860-61 খ্রিস্টাব্দে একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল ফেং কুই ফেন। হ্যাঁ, নামটা হচ্ছে ফেন কুই ফেং। তিনি কি করলেন কি, যে তার একটি গ্রন্থ তিনি রচনা করেন। এই গ্রন্থটির নাম হচ্ছে প্রোটেস্ট ফ্রম দ্য চিয়াওপিন স্টুডিও। এটা তোমরা বই পেয়ে যাবে, আমি লিখলাম না, নামক গ্রন্থে তিনি একটি অভিমত, তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন যে চীনের সংস্কার কর্মসূচি বিষয়ে। তিনি বলেন যে চীনের অস্তিত্ব যদি ভবিষ্যতে বজায় রাখতে হয়, মর্যাদাপূর্ণ একটা অবস্থান যদি ধরে রাখতে হয়, তাহলে কি করতে হবে, চীনা জাতির উচিত হবে কি, যুদ্ধের সরঞ্জাম আধুনিকীকরণ করা। অর্থাৎ
চীনের যে বর্তমান সেনাবাহিনী আছে, সৈন্যবাহিনী আছে, সামরিক বাহিনী আছে, এরা যেই ধরনের অস্ত্র ব্যবহার করে এটাকে পুরাতন আমলের, এটা বাদ দিয়ে বর্তমান সময়ের জন্য আধুনিক বা নতুন নতুন যে অস্ত্র বের হয়েছে এগুলি চীনের মাধ্যমে চীনা সামরিক বাহিনীকে শক্তিশালী করতে হবে। পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান বিষয়ে জ্ঞান আহরণ করা, অর্থাৎ পাশ্চাত্য দেশ বলতে বুঝবো আমরা ইউরোপের বিভিন্ন দেশকে। ইউরোপের বিভিন্ন দেশে যেই ধরনের জ্ঞান বিজ্ঞানের চর্চা করা হয় সেগুলি চর্চার প্রচলন ঘটাতে হবে চীনে। শিক্ষা পদ্ধতির সংস্কার সাধন করতে হবে, যে টোটাল চীনের যে শিক্ষা ব্যবস্থা, যে 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত পরীক্ষার পদ্ধতি, ক্লাসে প্রমোশনের পদ্ধতি, মেধাকে কে বেশি মেধাবী, কে বেশি নাম্বার পাবে, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, এই টোটাল সিস্টেমটাকে চীনে পরিবর্তন করতে হবে এবং কৃষি ও শিল্পের উন্নতি ঘটাতে হবে। এটা কে বলছেন? কে? ফেন কুই ফেং। তিনি এইটা তার নিজের একটি গ্রন্থ প্রোটেস্ট ফ্রম দ্য চিয়াওপিন স্টুডিও গ্রন্থে তিনি চীনের ভবিষ্যৎ সম্পর্কে একটা মতামত তিনি এভাবে দিলেন। শুধু তিনি একা না, চীনের যে অন্যান্য প্রগতিশীল সরকারি কর্মচারী ছিল, হ্যাঁ, এরকম একজন কর্মচারী ছিল, তার নাম ছিল কু সুং তাও। কু সুং তাও তিনি ছিলেন একজন চীনা উচ্চপদস্থ সরকারি কর্মচারী। তিনি কি করলেন যে 1876 থেকে 1878 খ্রিস্টাব্দ এই 2 বছরের ভিতরে তিনি ছিলেন প্রথম চীনা মন্ত্রী, যিনি কি করেছিলেন যে ওই সময় ফ্রান্স ও ব্রিটেনে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, বা ওই সময় তিনি ওখানে চীনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে তিনি ওখানে দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। তো স্বাভাবিকভাবে ব্রিটেন এবং ফ্রান্সে থাকার কারণে ওখানকার সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা কেমন ছিল এটা সম্পর্কে তার একটা প্র্যাকটিক্যাল বা একটা বাস্তব অভিজ্ঞতা তিনি অর্জন করেন। এই অর্জন বা প্র্যাকটিক্যালের আলোকে তিনি বললেন যে একটা মতামত দেন। দেশে ফিরে তিনি বললেন যে চীনকে একটি সুশাসিত সমৃদ্ধ দেশে যদি আমরা পরিণত করতে চাই, সেক্ষেত্রে প্রথমে যে জিনিসটা উচিত হবে সামরিক সংস্কারের মাধ্যমে নয়। এখানে আমরা দেখো যে ফেন কুই ফেং যেই পরামর্শটা দিলেন যে সামরিক আধুনিক অস্ত্র দ্বারা সমৃদ্ধ করতে হবে, এখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখলাম যে কু সুং তাও তিনি সেটাকে অ্যাভয়েড করলেন। তিনি বললেন যে না, সামরিক সংস্কারের মাধ্যমে চীনের পরিবর্তন হবে না। চীনকে যদি করতে হয় তাহলে কী করতে হবে? পশ্চিমী পদ্ধতির অর্থাৎ ইউরোপীয় স্টাইলের শিক্ষা ব্যবস্থা ও শাসন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সামরিক ব্যবস্থাকে তিনি প্রায়োরিটি দেন নাই, যে যুদ্ধ জয় ওই জিনিসটা বাদ, আগে কি করতে হবে? আমাকে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করতে হবে, আমার নাগরিকদের সুশিক্ষিত করতে হবে এবং প্রশাসন ব্যবস্থা যেভাবে চলতেছে এভাবে চলবে না, নতুন প্রশাসন ব্যবস্থা এখানে বাস্তবায়ন করতে হবে। এটা যদি আমরা করতে পারি তাহলে চীনের ভবিষ্যৎ কি করবে? যে একটি সুশাসিত ও সমৃদ্ধ দেশে চীনকে পরিণত করা যাবে। তো এটা গেল কু সুং তাও। এরপরে আরেকজন বেসরকারি সংস্কারবাদী নেতা ছিলেন, তার নাম ছিলেন ওয়াং তাও। হ্যাঁ, আরেকজন বেসরকারি কর্মচারী ছিলেন, তার নাম ছিল কি? ওয়াং তাও। এই সংস্কারবাদী যে নেতা ছিলেন ওয়াং তাও, তিনি 1870 খ্রিস্টাব্দে হংকংয়ে তিনি একটি পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তার পত্রিকাটির নাম ইম্পর্টেন্ট না, আমি তারপরে তোমাদেরকে বলে দিচ্ছি যে সুন হুয়ান জি পাও। সুন হুয়াও জি পাও নামক একটি পত্রিকার সম্পাদক হিসেবে তিনি হংকংয়ে 1870 খ্রিস্টাব্দে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওখানে থাকা অবস্থায় তিনি কি করলেন যে তিনি তার মতামত ব্যক্ত করলেন চীনের ভবিষ্যতের ব্যাপারে। তিনি বললেন যে চীনের উচিত হবে জাপানিদের মতো একটি সংস্কার কর্মসূচি গ্রহণ করা এবং এই কর্মসূচির মাধ্যমে কি হবে? শিক্ষা ও সামরিক পদ্ধতির সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেন। এখানে দেখেন ফেং কুই ফেন প্রথমে যিনি ছিলেন যে ফেন, হ্যাঁ, কুই ফেন, তিনজনের কথা আমি বললাম যে তিনি বললেন যে সামরিক সংস্কারের উপর জোর দিলেন। উনি দিলেন শুধু শিক্ষা ও শাসন ব্যবস্থা। উনি এসে বললেন যে শিক্ষা এবং সামরিক, মানে এর সাথে অর্ধেকটা উনি মিলেছেন, উনি মোটেও মিলেন নাই, এর সাথে আবার এই অর্ধেকটা মিলেছে। তার মানে তিনজন সংস্কারবাদী এখানে যারা ছিলেন বা সংস্কারক ছিলেন, তারা চীনের আধুনিকতার জন্য যে পরামর্শটা দিয়েছেন সেই পরামর্শটা তিনজনেরই ছিল কাছাকাছি। তিনি বলছেন যে যুদ্ধের সরঞ্জাম আধুনিকীকরণ করা, পাশ্চাত্যর জ্ঞান বিজ্ঞান চর্চা করা, শিক্ষা পদ্ধতির সংস্কার সাধন করা এবং আরও যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি শিল্প টিল্প এই সকল যে বিষয়গুলি আছে এগুলির আধুনিকীকরণ করতে হবে। তার মানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ওয়াং তাও, তারপর হচ্ছে কু সুং তাও, ফেং কুই ফেন,
এই যে সংস্কারবাদী যারা ছিল সকলেই মোটামুটি একটা জিনিস ছিল যে তারা চীনের সংস্কার প্রয়োজন, এটাতে তারা একমত হয়েছিল। কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, সবাই একটা কথা বলছে যে কমনলি যে শিক্ষা ব্যবস্থার আগে সংস্কার করতে হবে। তার মানে চীনার মানুষের আধুনিক শিক্ষার বা তাদের মানসিক বিকাশ ঘটাতে হবে যদি চীনকে ভবিষ্যতে একটি সুশৃঙ্খল দেশে পরিণত করতে হয়। আর মানসিক বিকাশ যদি ঘটাতে হয় তাহলে শিক্ষা ব্যবস্থার মানসম্মত বা আধুনিক শিক্ষার কোনো বিকল্প নাই। সরকারি ও বেসরকারি বুদ্ধিজীবীদের পাশাপাশি 100 দিবসের যে সংস্কার কর্মসূচি ছিল এটার প্রেক্ষাপট তৈরিতে আরেকটা গোষ্ঠীর ভূমিকা ছিল। এই গোষ্ঠীতে কারা ছিল? খ্রিস্টান মিশনারিরা। তোমরা জানো যে খ্রিস্টান মিশনারিরা সেই প্রাচীন কাল থেকে যে পাশ্চাত্য শিক্ষা পৃথিবীর বিভিন্ন দেশে তারা ধর্ম প্রচারের নামে গিয়েছে এবং সেখানে ধর্ম প্রচারের পাশাপাশি তারা কি করেছে? আধুনিক যে ইংরেজি শিক্ষা এটার তারা বিস্তার ঘটিয়েছে। তো আমরা সেটাই দেখব যে চীনে এই সকল সংস্কারবাদীদের পাশাপাশি খ্রিস্টান যে মিশনারি ছিল তারাও চেষ্টা চালিয়ে গিয়েছেন কিসের জন্য? চীনের শিক্ষা ব্যবস্থার বা চীনকে আধুনিক করার জন্য তারা চেষ্টা চালিয়ে গেছেন। এই প্রচেষ্টা কর্মসূচিতে তারা কি করেছিলেন যে তারা বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন করেছেন, পাঠাগার স্থাপন করছেন, জাদুঘর স্থাপন করছেন, পাশাপাশি সংবাদপত্র তথা সাময়িক পত্র প্রকাশ করে চীনকে কেন আধুনিকতার পথে নিয়ে যাওয়া উচিত এই মতামতগুলি তারা পত্রপত্রিকা বা সাময়িক পত্রের মাধ্যমে তারা এগুলি তুলে ধরেছেন। চীনাদের মধ্যে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি সম্প্রসারণের লক্ষ্যে 1887 খ্রিস্টাব্দে চীনের সাংহাইয়ে একটি সমিতি প্রতিষ্ঠা হয়। সেই সমিতিটির নাম ছিল কি? সোসাইটি ফর দ্য ডিফিউশন অফ কনফিউশন। আমি লিখে দিচ্ছি একটু, সোসাইটি ফর দ্য ডিফিউশন, একটু নামটা একটু লম্বা, সোসাইটি ফর দ্য ডিফিউশন, সোসাইটি ফর দ্য ডিফিউশন অফ ক্রিশ্চিয়ান অ্যান্ড জেনারেল, অফ ক্রিশ্চিয়ান মানে খ্রিস্টান, ক্রিশ্চিয়ান অ্যান্ড জেনারেল, Christian and general knowledge among the channel, general knowledge among the তার মানে এই যে নামে এটা 1887 সালে তারা একটা সমিতি তারা প্রতিষ্ঠা করেছিলেন। কেন? পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি সম্প্রসারণের লক্ষ্যে। অর্থাৎ এই সমিতির মূল কাজ হবে কি? চীনে যে সামগ্রিক জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীর মধ্যে তার কী করতে হবে? সাধারণ জ্ঞানের সম্প্রসারণ ঘটাবে। এই লক্ষ্যে 1887 সালে তারা এই সাংহাইয়ে তারা এই সমিতিটা তারা প্রতিষ্ঠা করেছিলেন। আর এই সমিতির যারা নেতৃত্বে ছিলেন বা যে সকল ধর্মযাজকরা এখানে নেতৃত্বে ছিলেন তাদের ভিতরে 2 জন ছিলেন মার্কিন বা আমেরিকান। এই 2 জন আমেরিকানের ভিতর কে ছিল? ইয়াং জে অ্যালান এবং WAP মার্টিন। এবং আর 2 জন ছিলেন ব্রিটেনের, 2 জন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং 2 জন ব্রিটেনের 2 জন ছিলেন কে? আলেকজান্ডার উইলিয়ামসন এবং তিমোথি রিচার্ড। তো যাই হোক, এ সকল খ্রিস্টান ধর্মযাজক, একদিকে খ্রিস্টান ধর্মযাজকদের প্রচেষ্টা, অন্যদিকে হচ্ছে কি সংস্কারবাদী সরকারি ও বেসরকারি কর্মচারীদের প্রয়োজন, মানে কি বলে সংস্কারের সপক্ষের বক্তব্য, এই জিনিসগুলো মিলে চীনের সংস্কারের পক্ষে একটা ব্যাপক সংখ্যক জনমত তৈরি হয়ে যায়। তারা কি করলো? এই জনমত গোষ্ঠী তারাও সংস্কারের পক্ষে বা এই দাবির পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে। সামগ্রিকভাবে চীনের যে সংস্কার কর্মসূচি এটাতে নেতৃত্ব দেন স্বয়ং সম্রাট কুয়াংশু। মাইন্ড ইট, সবচেয়ে যে চীনের যে সংস্কার কর্মসূচি এত যে দাবি উঠছে, এই দাবির পক্ষে যে সংস্কারগুলি এখন এটা বাস্তবায়নের জন্য নেতৃত্ব কে দিয়েছিলেন? সম্রাট কুয়াংশু। শুরুতেই বলছি কুয়াংশু, তিনি এটা সপক্ষে নেতৃত্ব দেন এবং আর কয়েকজন সংস্কারবাদী তার সাথে সার্বক্ষণিক এই সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য নিয়োজিত ছিলেন বা লিপ্ত ছিলেন। তারা ছিল কারা? তারা ছিলেন যে ওয়েং তুং হো, চে চি তুং, তারপর লিয়াং চি চাও এবং কাং ইউ ওয়ে। এদের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে নামটা সেটা হচ্ছে যে কাং ইউ ওয়ে। কাং ইউ ওয়ে। তার মানে
এই যাদের কথা বললাম যে চ্যাং চি তুং, তারপর হচ্ছে লিয়াং চি চাও, তারপর হচ্ছে আরেকজন হচ্ছে ওয়েং তু হো, এদের বাইরে আরেকজন ছিলেন কাং ইউ ওয়েই। তো এই ব্যক্তি হচ্ছে মূলত চীনের যে সংস্কার প্রস্তাবনা বা 100 দিনের যে সংস্কার কর্মসূচি, এটা বাস্তবায়নের জন্য সম্রাট কুয়াংশুর সাথে সবচেয়ে বেশি কাজ করেছিলেন এই কাং। তো এই কাং ইউ ওয়ে, এই নামটা উচ্চারণ করতে আমাদের বারবার যেহেতু কষ্ট হবে, আমরা সংক্ষেপে বলবো কাং। হ্যাঁ, তার নামটা হবে কাং। এখন আমরা একটু দেখে নেই যে সংস্কার কর্মসূচিগুলি কি। আসলে এই সংস্কার কর্মসূচিটা কাং তিনি দীর্ঘ 10 বছর যাবৎ চীনে কি ধরনের সংস্কার প্রয়োজন, এটা তিনি 10 বছর বসে চীনের বিভিন্ন স্থানে বক্তব্য বিবৃতির মাধ্যমে, সমাবেশের মাধ্যমে, জনগণের মাধ্যমে তিনি এটা প্রচার করেছিলেন। এবং সম্রাট যেহেতু যে কুয়াংশু তিনি ছিলেন প্রগতিশীল, শেষ পর্যন্ত তিনি কি করলেন, কাংয়ের এই প্রস্তাবটাকে সমর্থন করেন। 1898 সালের 11 জুন 1898 সালের 11 জুন থেকে 20 সেপ্টেম্বর, এর 11 জুন থেকে 20 সেপ্টেম্বর এই যে সময়টা 11 জুন থেকে 20 সেপ্টেম্বর, যদি আমরা ক্যালেন্ডারের পাতা ধরে 1 2 করে গুনতে থাকি, তাহলে এখানে দেখা যাবে টোটাল দিন হচ্ছে 102 থেকে 103 দিন। 102 থেকে 103 দিন, যদিও 102 থেকে 3 দিন, কিন্তু 102 বা 3 দিনের হলেও এই 102-3 দিনের সংস্কার কর্মসূচিটাই হচ্ছে কি চীনের 100 দিবসের কর্মসূচি হিসেবে পরিচিতি লাভ করে। 100 দিবসের কর্মসূচি হিসেবে এটা পরিচিতি লাভ করে। তো 102 দিন বা 3 দিন আলাদা হতে পারে, ওইভাবে গণে তোমরা হিসাব মিলাতে যেও না। কারণ হচ্ছে আমাদের দিনটা যাই হোক না কেন, এই যেহেতু 100-র কাছাকাছি অল্প বেশি, এটা 100 দিবসের কর্মসূচি নামে পরিচিতি লাভ করে। সংস্কারক কাংয়ের প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য সম্রাট কুয়াংশু তিনি উদ্যোগী হন এবং কাংয়ের সহকর্মীদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করেন। অর্থাৎ যেহেতু কাং বা অন্যান্য সংস্কারবাদীরা বলছেন চীনা প্রশাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন, সেজন্য এই সংস্কারগুলিকে বাস্তবায়নের জন্য আগে যে সকল প্রাচীনপন্থী ওখানে প্রশাসনিক পদে নিয়োজিত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে এই কাংয়ের যারা অনুসারী ছিল তাদের কাছাকাছি লোকদেরকে কি করলেন, কুয়াংশু প্রশাসনের বিভিন্ন পদে নিয়োগ দেন, যাতে করে খুব সহজেই এই কর্মসূচিটা বাস্তবায়ন করা যায়। এখন আমরা দেখব যে 100 দিনের সংস্কার কর্মসূচির মূল বিষয়গুলি কি ছিল। আমি হয়তো সব লিখবো না, অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, তা আমি শুধু এখানে একটু আলোচনা করে দেবো। এটা একটু তোমরা লক্ষ্য করো যে 100 দিবসের সংস্কার কর্মসূচিতে আমরা দেখেছি সংস্কারবাদীরা সবাই শিক্ষা ব্যবস্থার সংস্কারের কথা বলছেন। তো এক্ষেত্রে আমরা দেখবো যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সংস্কার কী কী সুপারিশ এখানে এসেছিল, যে পুরাতন ও অব্যবহৃত যে শিক্ষায়তনগুলি ছিল বা বিদ্যালয়গুলি ছিল এইটি, এবং মঠ ও দেবালয় যেগুলি ছিল, যেগুলি উপাসনালয় ছিল, যেগুলি কাজে লাগতো না, পুরাতন বিদ্যালয়, মঠ, উপাসনালয় এগুলিকে কি করা হয়, নতুন করে বিদ্যালয়ে প্রবর্তন করা হয়। অর্থাৎ এগুলি এতদিন যেটা অপরিত্যক্ত ছিল সেগুলিকে বিদ্যালয় হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। যে সমস্ত আধুনিক চীনা ও পাশ্চাত্য শিক্ষার অনুশীলন হয় চীনের যে সকল প্রদেশগুলিতে চীনের এবং এর পাশাপাশি পাশ্চাত্য বা ইউরোপের সংস্কৃতির চর্চা হয়, সেখানে আধুনিক পদ্ধতিতে বিদ্যালয় স্থাপন করা সুপারিশ করা হয়। 3 নম্বরে বলা হলো যে প্রাদেশিক রাজধানী সমূহ অবস্থিত বৃহৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মহাবিদ্যালয়ে রূপান্তর করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে, যেমন স্কুল ছিল এটাকে এখন অনার্স মাস্টার্সের কলেজ বা মহাবিদ্যালয় হিসেবে এটাকে রূপান্তর করার সুপারিশ করা হয়। তারপর যেটা ছিল জেলাসমূহে অবস্থিত শিক্ষা কেন্দ্রগুলিকে প্রাথমিক বিদ্যালয়ে পরিবর্তন করা হয়। অর্থাৎ জেলাসমূহে চীনের যে সকল জেলাগুলিতে যে সমস্ত শিক্ষা কেন্দ্রগুলি ছিল ছোট ছোট, সেগুলিকে প্রাথমিক শিক্ষার হিসেবে প্রতিষ্ঠা করা হয়। পিকিংয়ে চীনের যে পিকিং ছিল সেখানে একটি ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় এবং এই ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চিকিৎসা বিদ্যালয় স্থাপন করা হয়। তারপর যেটা বলা হলো যে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান শেখানোর ব্যবস্থা করা হয়। তার মানে এটা হচ্ছে আধুনিক সাবজেক্ট, এটার প্রবর্তন করা হয় এবং একই বিষয়ের উপর পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়।
আগে হয়তো দেখা যেত যে একটা চ্যাপ্টার পড়ানো হতো, মুখে মুখে কিছু জিজ্ঞাসা করা, বলতো যে তুমি পাস। এখন বললো যে না, রিটেন পরীক্ষার এখানে ব্যবস্থা করতে হবে। তারপর যে জিনিসটা বলা হলো যে পরীক্ষা পদ্ধতির সংশোধন করা হয় এবং এই জন্য সিভিল সার্ভিস পরীক্ষা, যেমন মনে করো সরকারি কর্মচারী নিয়োগের যে পরীক্ষা, সেটাকে বলা হচ্ছে যে সিভিল সার্ভিস পরীক্ষা। এই পরীক্ষার আগের একটা সিস্টেম ছিল কি, তাদের 8 অনুচ্ছেদ সম্বলিত একটি রচনা তাদের লিখতে হতো। তো এখন নতুন সংস্কার কর্মসূচিতে বলা হলো যে সিভিল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় 8 অনুচ্ছেদের রচনার পরিবর্তে বর্তমান বা সমসাময়িক ঘটনার উপরে রচনা লেখার রীতি প্রবর্তন করা হয়। যে প্রাচীন যে আমরা গরুর রচনা লিখতাম, সে গরুর রচনাগুলি লিখে লিখে আমরা চাকরি পেয়ে যাবো, না, চাকরি পাওয়ার ক্ষেত্রে গরুর রচনার দরকার নেই। এখানে কি করতে হবে, বর্তমান সমসাময়িক রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার সম্পর্কে যার জ্ঞান বেশি থাকবে, পরীক্ষার মাধ্যমে ওই বিষয়গুলিতে তারা অ্যান্সার করবে। তো এইভাবে তারা পরীক্ষা পদ্ধতি সংস্কার করে। একটি সরকারি সংবাদপত্র প্রবর্তনের ব্যবস্থা করা হয় এবং বিদেশি ভাষায় যে সকল বা ইউরোপীয় ভাষায় লিখিত যে সকল গ্রন্থ আছে সেগুলি চীনের ভাষায় এটা অনুবাদের ব্যবস্থার জন্য একটা কার্যালয় স্থাপন করা হয়। বিদেশিদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করা হয়। চীনাবাসীদের পাশাপাশি যারা বিদেশি ছিল, চীনে অবস্থান করত, তাদের জন্য বিদ্যালয় স্থাপন করা হয় এবং চীনা অনেককে বিদেশে যাতে শিক্ষা লাভ করতে পারে সেই ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হয়। অর্থশাস্ত্র, যেটাকে বলা হচ্ছে ইকোনমিক্স, এই ইকোনমিক্স বিষয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয় এবং একটি শিক্ষা সমিতি স্থাপন করা হয় যারা শিক্ষা বিষয়ে বিভিন্ন তারা সুপারিশ টুপারিশ এগুলি সরকারকে করবে। তো এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য সুপারিশসমূহ। তারপর আমরা যে জিনিসটা দেখব যে জাতীয় প্রশাসন সংক্রান্ত সংস্কার প্রস্তাবসমূহ। অনেকে বলছে যে প্রাচীন প্রশাসন পাল্টায় নতুন প্রশাসনিক সংস্কার করতে হবে। সেক্ষেত্রে যেটা প্রথমেই দেখা গেল যে রাষ্ট্রের এমন কিছু প্রতিষ্ঠান ছিল যেগুলি দিয়ে সরকারের খুব বেশি লাভ হতো না, পদের ওজন অনেক বেশি, সরকারকে অনেক বেতন দিতে হতো, কিন্তু কাজ তেমন ছিল না। তো সংস্কার প্রস্তাবে বলা হলো যে খুঁজে খুঁজে এমন সব প্রতিষ্ঠান যেগুলি আছে সেগুলিকে বাতিল করতে হবে। প্রথমে তারা কি করলো, হুপে, কোয়াংতুং ও ইউনান এই প্রদেশের 3 জন প্রাদেশিক শাসনকর্তার কার্যালয় ছিল যাদের আসলে তেমন কাজ ছিল না। এই কার্যালয়গুলিকে বাতিল দেওয়া করা হলো এবং পদ বিলুপ্ত করা হলো। কেন? ওই অর্থটা সরকারের কোষাগারে জমা হবে, অপচয় করার দরকার নেই। পিত নদীর অধিকর্তার কার্যালয়, অর্থাৎ পিত নদী ছিল একটা চীনের বিখ্যাত নদী। এই নদীর দেখাশোনার দায়িত্বে যে কর্মকর্তা ছিল, অধিকর্তা বলা হতো, এই অধিকর্তার যে কার্যালয় ছিল সেটাকে বাতিল করা হয়, যা আসলে নদী তদারকির সাথে তেমন একটা কাজ করে না। তারপর শস্যাদি স্থানান্তর প্রেরণ সংক্রান্ত, অর্থাৎ চীনের যে ফসল উৎপন্ন হয় এই ফসল এক স্থান থেকে আরেক স্থানে যখন নেওয়া হয় এগুলি তদারকি করার জন্য একজন কর্মকর্তা ছিল, তারও কোনো কাজ ছিল না, অথচ তার পদ ছিল অনেক বড়, বেতন নিত। তো এরকম অনেক যারা ছিল আর কি, রাষ্ট্রের কাজে কম লাগতো, বেতন ভোগ করতে বড় পদ ছিল। তো এই ধরনের অপচয়মূলক পদগুলোর সংস্কার সাধন করা হয় এবং এদেরকে বাতিল করা হয়। তার পরিবর্তে প্রশাসনিক দায়িত্বে কি করা হয়, যে প্রগতিশীল ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়। চরমপন্থী না, প্রগতিশীল, যারা সংস্কার চাচ্ছে এরকম লোকে, সংস্কার চায় না এরকম লোকের পরিবর্তে যারা সংস্কার চায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়। প্রশাসনিক কর্ম সম্পাদনের যা বিলম্ব নিবারিত করা, অর্থাৎ প্রশাসনিক একটা কাজ করতে গিয়ে 10 দিন লাগবে, এই 10 দিন যাতে না হয়, মানুষ যাতে আরও আগে সেবা পায়, সেজন্য কি ব্যবস্থা গ্রহণ দরকার সেগুলির জন্য তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রশাসনের নতুন ও সরল পদ্ধতিতে অনুসরণ করে শাসন কার্য কর্মদক্ষতার উন্নয়ন ঘটানো হয়। অর্থাৎ ওই জটিল একটা ফাইল পাস করতে হলে 6 জনের স্বাক্ষর লাগবে, দরকার নাই। কে কে গুরুত্বপূর্ণ এখানে 2 জনের স্বাক্ষর দিয়ে ফাইল ছেড়ে দাও, মানে এভাবে সময় বাঁচিয়ে এভাবে মানুষকে সেবা দেওয়ার জন্য একটি গতিশীল প্রশাসনিক ব্যবস্থা তারা তৈরি করতে উৎসাহ হয়। বেসরকারি নাগরিক যারা সরকারি চাকরি করতো না, সাধারণ নাগরিক, তাদেরকে উৎসাহ দেওয়া হতো কি কাজ করলে চীনের আরও আধুনিকায়ন হবে, এটা যাতে তারা পরামর্শ দেয়, তারা অর্থাৎ সংস্কারবাদীরা সাধারণ মানুষের কাছ থেকেও পরামর্শ গ্রহণ করতো চীনের উন্নয়নের জন্য। সংসদ যেটা পার্লামেন্ট এবং 12 জন সভ্যের মন্ত্রিসভা সম্বলিত শাসনতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা। বলা হলো যে সংসদ থাকবে এবং 12 জনের একটা মন্ত্রিসভা থাকবে, এরাই কি করবে, চীনের শাসন কার্য পরিচালনা করবে। তো শিক্ষা সংক্রান্ত সংস্কার সমূহ দেখলাম, প্রশাসনে সংক্রান্ত যে সংস্কার সমূহ সেটা দেখলাম। তারপর ছিল কি শিল্প সংক্রান্ত প্রস্তাব সমূহ, শিল্প সংক্রান্ত যে প্রস্তাব সমূহ, এটা আমরা দেখি এখানে কি ছিল, রেলপথ নির্মাণ ও উন্নয়ন, কৃষি ও শিল্প বাণিজ্য, চিকিৎসা ব্যবস্থা, খনিবিদ্যা প্রভৃতির উন্নতি সাধন ও উদ্ভাবনী শক্তি বিকাশের উৎসাহ দান সংক্রান্ত কর্মসূচির প্রস্তাব করা হয়। হ্যাঁ,
এছাড়া আরও যে জিনিসটা বলা হচ্ছে, চীনের যে রাজধানী ছিল এই রাজধানীটার কি করতে হবে, সৌন্দর্য বর্ধন করতে হবে। অর্থাৎ একটি নাগরিক বা একটি রাজধানী কতটা সুন্দর হতে পারে এই সৌন্দর্য বোধটা মানুষের সামনে তুলে ধরার জন্য তারা কাজ করে। এগুলি ছোটোখাটো সংস্কার, বাট সংস্কারবাদীদের কর্মসূচিতে এগুলিও ছিল। আরও যে সংস্কারগুলি ছিল সেগুলির ভিতরে ছিল যে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী সহ যে আরও ডাক বিভাগের আধুনিকীকরণ, অর্থাৎ ওই যে সামরিক সংস্কারের কথা বলছেন সংস্কারকরা, সেটার প্রতি গুরুত্ব দিয়ে সেনাবাহিনী সংস্কার করছে, পুলিশ বাহিনীর করছে, তারপর নৌবাহিনীর সংস্কার করছে, ডাক বিভাগ, অর্থাৎ ডাক বিভাগের কাজ হচ্ছে সংবাদ পৌঁছানো এক স্থান থেকে অন্য স্থানে, এটা যাতে আরও দ্রুত পৌঁছে সেগুলির জন্য করা হলো। উচ্চপদস্থ যারা সরকারি কর্মকর্তা ছিল তাদের দক্ষতা বৃদ্ধির জন্য তারা যাতে বিদেশ ভ্রমণ করার সুযোগ পায় সংস্কার প্রস্তাবে সেটাও অন্তর্ভুক্ত করা হলো। ধর্ম প্রচারক যারা ছিলেন, যারা ধর্ম প্রচারের পাশাপাশি মানুষকে আধুনিক শিক্ষা দান করতেন, এদের যে রক্ষণাবেক্ষণ বা তাদের সুযোগ সুবিধা দেখার জন্য একটা তারা ইউনিট খুলেছিলেন। আইন সংক্রান্ত নিয়মাবলীর সরলীকরণ, অর্থাৎ আইন যে ছিল রাষ্ট্রীয়, এই আইনটি যাতে মানুষের কাছে সহজে মানুষ বুঝতে পারে এরকম সহজবুদ্ধ করার জন্য তারা নিয়মকানুনগুলি পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করেন। এবং সরকারি যে আয় ব্যয় ছিল, এই সরকারি আয় ব্যয়ের যে বার্ষিক অগ্রিম হিসাব প্রস্তুত, অর্থাৎ আগামী এক বছর আমার কত আয় হতে পারে, কত ব্যয় হতে পারে, এই বাজেট, এ আগে কোনো বাজেট প্রণয়নের সিস্টেম ছিল না। এখন বলা হলো যে নতুন সংস্কারে আগে বাজেট করতে হবে, বাজেট যদি না করে অর্থের অপচয় হয়। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত এই সংস্কারগুলি দেখব যে শতদিন ব্যাপী তারা এই সংক্রান্ত বিষয়ে চীনের যে সম্রাট ছিল কুয়াংশু, তিনি 40 থেকে 50টি রাজাজ্ঞার মাধ্যমে এই সংস্কার কর্মসূচিগুলিকে বৈধতা দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সংস্কার কর্মসূচি কি ব্যর্থ হয়েছিল না সফল ছিল? এক কথা যদি উত্তর বলি তাহলে আমরা বলবো যে এই সংস্কার কর্মসূচি দুই একটা ছোটোখাটো সংস্কার ছাড়া বেশিরভাগই ব্যর্থ হয়ে গেছিল। কেন ব্যর্থ হয়েছিল? ওই যে মনে করো নতুনের সাথে পুরাতনের দ্বন্দ্ব, নতুনের সাথে পুরাতনের দ্বন্দ্ব। এখন নতুন কোনটা ছিল? নতুন ছিল কারা? প্রগতিশীল, যারা সংস্কার চাইতো। পুরাতন কারা ছিল? ওই মাঞ্চু সরকার, হ্যাঁ মাঞ্চু সরকার, মাঞ্চু সরকার যারা ছিল প্রাচীনপন্থী, তারা সংস্কার চাইতো না, এরা সংস্কার চাইতো। স্বাভাবিক নতুনের সাথে পুরানের যখন দ্বন্দ্ব হয়, এই প্রগতিশীলতার সাথে মাঞ্চু সরকারের যে প্রাচীনপন্থী যারা ছিল তাদের দ্বন্দ্ব হয়। সম্রাট ছিলেন কুয়াংশু, তার বয়স ছিল মাত্র 27 বছর। তার শাসন ব্যবস্থার প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতা ছিল না, রাজতান্ত্রিকভাবে তিনি সম্রাট পদ লাভ করেছিলেন। কিন্তু এই সম্রাটের বা রাজমাতা ছিলেন ওই সময় কে? রাজমাতা ছিলেন জুসি, রাজমাতা বা সম্রাজ্ঞী যদি আমরা বলি, তিনি ছিলেন কে? জুসি, এই জুসি। তো এই মাঞ্চু সরকার বা পুরাতন পন্থীদের নেতৃত্ব দেন জুসি, সংস্কার পন্থীদের নেতৃত্ব দেন কে? কুয়াংশু। তো উনি যে সংস্কারগুলি বাস্তবায়ন করেন এই প্রাচীনপন্থীদের অনুরোধে, জুসি তিনি চাচ্ছিলেন না যে চীনের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটুক এবং পাশ্চাত্য ধারায় চীনের শাসন ব্যবস্থা এখানে বাস্তবায়ন হোক, এটা তিনি চাইতেন না। তো স্বাভাবিকভাবে এরা যখন সংস্কার শতদিনের সংস্কার কর্মসূচির জন্য আদেশ জারি করলেন, এর সাথে জুসির সাথে রাজমাতার সাথে সম্রাটের দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তো এই দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেল এবং এর সাথে মাঞ্চু সরকারের অনুগত ও সনাতনপন্থী যারা প্রাচীনপন্থী ছিল তারা রাজমাতা জুসির কাছে তারা গেল এবং গিয়ে তারা বলল এই সংস্কার কর্মসূচি যদি বাতিল করা না হয় তাহলে মাঞ্চু সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তো শেষ পর্যন্ত উভয়ের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হলো এবং এই দ্বন্দ্বের প্রেক্ষিতে শেষ পর্যন্ত দেখা গেল যে রাজমাতার দক্ষতার কাছে, বুদ্ধির কাছে এই সম্রাট কুয়াংশু আর পেরে উঠলেন না। 1800 যে জিনিসটা করা হলো যে সংস্কারগুলিকে ব্যর্থ করার চক্রান্তে রাজমাতা জুসিকে সর্বতভাবে সহযোগিতা ওই সময় করেছিলেন আরও একজন ব্যক্তি যার নাম ছিল জুংলু। জুংলু, জুংলু কুয়াংশুর কাছে যেমন বিশ্বস্ত ছিল কাং, জুসির কাছে বিশ্বস্ত ছিল কে? জুংলু। অর্থাৎ কাংয়ের পরামর্শে কুয়াংশু কাজ করতেন, জুংলু কি করতেন? জুংলু কাজ করতেন রাজমাতা জুসির পরামর্শে। তো যাই হোক, স্থিতাবস্থার পরিবর্তনকে বা বিদ্যমান ব্যবস্থাকে জুসি কখনোই ক্ষমার চোখে দেননি। এটা পরিবর্তন যারা করছে তাদেরকে তিনি কখনোই মানতে পারেননি।
সেই কারণে দেখা গেল যখন কুয়াংশুর সাথে জুসির একটা দ্বন্দ্ব তৈরি হলো, এই জুসি এবং সংস্কার কর্মসূচিগুলি যখন ব্যর্থতার দিকে যাচ্ছে, তখন উপায়ন্তর না দেখে এই কাং কি করলেন, একটা পদক্ষেপ গ্রহণ করলেন যে জুসির বিশ্বস্ত লোক যে জুংলু, তাকে হত্যার জন্য তিনি একটা চিন্তা করলেন যে একে যদি হত্যা করতে পারে রাজমাতা জুসি কি হবে, একা হয়ে যাবে, তখন আমাদের সংস্কারগুলি বাস্তবায়নের পথে আর বাধা থাকবে না। তাকে কিভাবে হত্যা করবে জুংলুকে, এই জন্য তারা কি করলেন, একজন বিশ্বস্ত গুপ্তচরকে নিয়োগ দিলেন। কাকে? এখন হত্যা করতে গেলে যাকে হত্যা করবা তার কাছের একজনকে তোমাকে ম্যানেজ করতে হবে। তো জুংলুর অধীনে কাছের একজন লোক ছিল ইউয়ান শিকাই। ইউয়ান শিকাই, এই ইউয়ান শিকাই ছিল জুংলুর অত্যন্ত বিশ্বস্ত লোক। কাং কি করলেন, ইউয়ান শিকাইকে ম্যানেজ করলেন যে তুমি জুংলুকে হত্যা করবা, বিনিময়ে তোমাকে আমরা এই দিব বা অনেক সুযোগ সুবিধা দেব। প্রথমে ইউয়ান শিকাই রাজি হলেন, কিন্তু এই ইউয়ান শিকাই করলেন কি, প্রথমে রাজি হয়ে কাংয়ের কাছ থেকে গেলেন এবং কাংয়ের কাছ থেকে সরে গিয়ে তিনি যে জুংলুকে বলে দিলেন যে কাং তোমাকে হত্যার জন্য আমাকে অনুরোধ করেছে। তো যখন এটা শুনলেন জুংলু, তখন জুংলু অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যান। ক্ষিপ্ত হওয়ার পরে প্রথমে যে কাজটা করলেন, জুংলু পিকিংয়ে এসে চলে আসেন। আসার ফলে তারপর তিনি রাজমাতা জুসিকে বললেন আমাকে হত্যার জন্য তারা এই পরিকল্পনা করতেছে, সংস্কারবাদীদেরকে দমন করা উচিত। তো জুসি কি করলেন, জুসির আদেশ পেয়ে জুংলু সম্রাট কুয়াংশুকে বন্দী করেন। অর্থাৎ ওই রাজদরবারে পাঞ্চু বংশের যারা লোক ছিল তাদের সংখ্যা ছিল বেশি, এদের সমর্থন নিয়ে জুংলু কী করলেন, কুয়াংশুকে বন্দি করে ফেললেন। যখন বন্দি করে ফেললেন, এই বন্দিত্বের সাথে সাথে কী করলো, কুয়াংশু সম্রাটের পতন ঘটে, অর্থাৎ তার সম্রাটের যে মেয়াদ ওটা ওখানে শেষ হয়ে যায়। তো এখন কুয়াংশুকে যখন বন্দি করা হয়, কাং এতদিন তিনি ভাবছেন যে তার সকল ক্ষমতার উৎস কুয়াংশু, সেই শক্তির উৎসই যখন বন্দি হয়ে গেছেন, তখন কাং কী করলেন যে উপায়ন্তর না দেখে তিনি সংস্কার কর্মসূচি ফেলে তিনি পলায়ন করেন। কোথায় পলায়ন করেন? তিনি জাপানে চলে যান। এবং একই সাথে ওই যে 12 জন মন্ত্রী পরিষদের সভা করেছিলেন যে কাজ পরিচালনার জন্য, 12 জনে 6 সদস্যকে হত্যা করেন এই জুংলু বা এই প্রগতিশীল সনাতনপন্থী যে বাহিনী ছিল তারা। তো বাহিনীকে হত্যা করার ফলে চীনে একটা আতঙ্কগ্রস্ত একটা পরিবেশের সৃষ্টি হয়। সাথে সাথে কাং ওখান থেকে জাপানে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন এবং সম্রাট যে কুয়াংশু তিনি বন্দী হন। এই ঘটনার মধ্য দিয়ে মূলত কুয়াংশুর বন্দিত্ব, কাংয়ের জাপানে পলায়ন, 6 জন সদস্যকে হত্যা করা, এর মধ্য দিয়ে মূলত কি হলো যে চীনের সংস্কার কর্মসূচিটা ব্যর্থ হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক ধন্যবাদ যে একটি কঠিন বিষয়, আসলে ইতিহাসে এমনিতে রসবোধ কম, এটা জানার একটা আকাঙ্ক্ষা থাকলে ইতিহাস ভালো জানা যায় বা ভালো জ্ঞান অর্জন করা যায়। তার ভিতরে যেহেতু এই চীন জাপানের ইতিহাসটা, যদিও তারা আমাদের এই যে দূরপ্রাচ্যের এশিয়ার হলেও এদের সাথে আমাদের কালচারের কোনো মিল নেই, নামের মিল নাই, ভাষার মিল নাই, কোনো কিছুর মিল নাই। এ কারণে এখানকার টার্ম, শব্দ, উচ্চারণ, এই জিনিসগুলো আমাদের সাথে একটু ক্রিটিক্যাল মনে হয়, জটিল মনে হয়। তো এই জিনিসগুলিকে যখন আমরা পড়বো তখন আমাদেরকে একটু ভালো মনে রাখতে হবে। তো এই চ্যাপ্টার থেকে আমাদের 2টা প্রশ্ন আসতে পারে। 4 নম্বরে যদি আসে যে 100 দিনের কর্মসূচি সংক্ষেপে লিখো, অথবা যদি আমরা গ বিভাগের 10 নম্বরের প্রশ্ন আসে সেক্ষেত্রে এটা এইভাবে লিখতে হবে যে চীনের 100 দিনের সংস্কার কর্মসূচি আলোচনা করো। এই আলোচনার ভিতরে যে 100 দিনের সংস্কার কর্মসূচি কি, এটার প্রেক্ষাপট কি ছিল, সংস্কার কর্মসূচিগুলি কি ছিল, ফলাফল কি ছিল, যে এই জিনিসগুলি তোমরা এখানে লিখবে বলে আমি আশা করি। তো আজকের এই ক্লাস শেষের পর রাতে তোমরা বাসায় বসে একবার অন্ততপক্ষে এই চ্যাপ্টারটা পড়ে আমার কথাটা কতটা মনে রাখতে পারছো সেটার একটা রিভিশন তোমরা ওখানে দিয়ে ফেলবা। তো যাই হোক, আজকে আমি তোমাদের এখানে এই চ্যাপ্টারের আলোচনাটা শেষ করছি। আবার তোমাদের সাথে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সুন্দর জীবনযাপন করো। এবং আরেকটা বিষয় আমি বলে রাখছি তোমাদের মাধ্যমে, সেটা হচ্ছে যে আমাদের 1 আগস্ট পবিত্র ঈদুল আজহা আসতেছে। সবাই সামাজিক দূরত্ব মেনে, রাষ্ট্রীয় নির্দেশনা মেনে সবাই এই ঈদ উদযাপন করবা, এটা সবার প্রতি অনুরোধ এবং সবাইকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ সকলকে।